নমস্কার, ভালো আছেন তো সবাই? আজ গল্প অল্প স্বল্পের তরফ থেকে একটু ভিন্ন ধারার নিবেদন আপনাদের জন্য। গল্পের নাম পরোপকার। সে বছর পরোপকারের ভূত চেপেছিল আমাদের কাঁধে। আমাদের স্কুলে যে নতুন ব্রতচারীর মাস্টারমশাই এসেছিলেন, তিনি আমাদের ব্যায়াম, ব্রতচারী, নৃত্যগীত ইত্যাদি ছাড়াও নানা আদর্শে উদ্বুদ্ধ করতেন। তিনি বলতেন, দৈনিক অন্তত একটা করে পরোপকার করবে। এই পরোপকারের ব্যাপারটা আর কারো না হোক, আমার দাদার মাথায় ঢুকে গিয়েছিল। রাস্তায় একটা কুকুর তার বাচ্চাদের দুধ দিচ্ছিল না, বাচ্চাগুলো তখন বেশ বড় হয়েছে, মায়ের চেহারা হাড় জিরজিরে শুকনো, বাচ্চাগুলো কাছে গেলেই খেকিয়ে উঠছে। দাদা সেই বাচ্চাগুলোকে জোর করে মায়ের দুধ খাওয়াতে গেল, সঙ্গে সঙ্গে মা খেকিয়ে তেড়ে গেল দাদাকে। বহু কষ্টে প্রাণপণ দৌড়ে দাদা আত্মরক্ষা করে, কিন্তু এতেও দাদা শিক্ষা হয় না। আমাদের ব্রতচারী মাস্টারমশাই সবচেয়ে জোর দিতেন অবলা জীবজন্তু, অন্ধ, আতুর, অসহায়দের উপকারের দিকে। সপ্তাহে প্রত্যেক শনিবার ব্রতচারী ক্লাসে মাস্টারমশাই জানতে চাইতেন সেই সপ্তাহে কে কি পরোপকারের কাজ করেছে। তখন দাদা একবার ফেল করে আমাদের সঙ্গে এক ক্লাসে পড়ছে। সেদিন ক্লাসে দাদা এলো দেরি করে, মাথার চুল এলোমেলো, জামার আস্তিন গোটানো, হাফ প্যান্টের নিচে হাঁটুতে ধুলো লেগে রয়েছে। দাদার এই অবস্থা দেখে আমিও অবাক হলাম, কারণ আমরা দুজনে একসঙ্গে বাড়ি থেকে বার হয়েছি। দাদা এতক্ষণ কোথায় কি করে এলো কে জানে। দাদার এই অবস্থা দেখে সমস্ত ক্লাসে একটা গুঞ্জন উঠল। মাস্টারমশাই জানতে চাইলেন, কি ব্যাপার, এ অবস্থা কেন, এত দেরি কেন? দাদা হাঁটু থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে বলল, একটা জন্তুর উপকার করতে গিয়ে বিপদে পড়েছিলাম, সেই জন্যই দেরি হলো। আমার কোনো দোষ নেই, আপনার কথা শুনে আমার বিপদ হয়েছে। বিস্মিত মাস্টারমশাই জানতে চাইলেন, কি বিপদ? দাদা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আর বিপদ, স্কুলে আসার পথে আদালতের পিছনের মাঠটায় দেখি অনেকগুলো গরু চড়ছে। একটা গরু মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন যে লোকটা গরু চড়াচ্ছিল সে তাকে ছুটে গিয়ে লাঠি দিয়ে মারে। আমিও সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে লোকটার উপর ঝাঁপিয়ে পড়ি, লাঠি কেড়ে নিতে যাই। তারপর 15 মিনিট ধরে মারামারি, ধস্তাধস্তি। অন্য যারা গরু চড়াচ্ছিল তারাও আমাকে মারতে আসে। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে দৌড়ে পালিয়ে এলাম। স্মৃতিচারণ। প্রথিতযশা কবি ও গল্পকার তারাপদ রায় তার অল্প বয়সে মৃত দাদাকে তার অসংখ্য গল্পে নানাভাবে স্মরণ করেছেন, আর তার থেকে ভিন্ন ভিন্ন সময়ে লেখা কিছু ঘটনা নিয়ে দাদা সমগ্র। আমি নিশ্চিত এই কাহিনীগুলো টাইম মেশিনে চড়ে বয়োজ্যেষ্ঠ শ্রোতারা তাদের ছোটবেলার দিনগুলোতে আরও একবার ঘুরে আসতে পারবেন। তাহলে এগিয়ে যাই। এর পরের গল্প চেতাবনী। আমাদের ছেলেবেলায় চেতাবনী নামে একটা ভয়াবহ ব্যাপার নিয়ে খুব হুলস্থুল পড়েছিল। চেতাবনী ব্যাপারটা যে সঠিক কি তখন বুঝতে পারিনি, পরে শুনেছি এটা হলো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার ভবিষ্যৎবাণী। চেতাবনী অনুযায়ী নাকি পৃথিবীতে নতুন যুগ আসবে। সে যা হোক, আমাদের ছোট শহরে মহা হইচই পড়ে গিয়েছিল চেতাবনী সংবাদটা নিয়ে। খবরটা প্রথমে এনেছিলেন মুহুরীবাবু। কি একটা মামলার কাজে তিনি জামালপুর গিয়েছিলেন, সেখানে রেল স্টেশনে খুব গণ্যমান্য লোকদের মুখে তিনি শুনে এসেছিলেন এই দুঃসংবাদটা। খবরটা সেদিনই কলকাতা থেকে লোকমুখে রেলগাড়িতে করে জামালপুরে এসে পৌঁছেছে। চৈত্র মাসের কত তারিখে যেন অমাবস্যার দিন দুপুরে যখন সূর্যগ্রহণ হবে, তখন পৃথিবীটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে নাকি, কোনো মানুষই আর বেঁচে থাকবে না, কলিযুগ বিনাশ হয়ে সত্যযুগ আবার ফিরে আসবে। যেভাবেই হোক, চেতাবনী কথাটা আমাদের বাড়ি থেকে পুরো শহরে ছড়িয়ে পড়লো এক বেলার মধ্যে। তখন দেখা গেল আরো অনেকেই চেতাবনীর ব্যাপারটা আগেই জানতো, শুধু লোকে ভয় পাবে বলে বলা বলি করেনি। শিক্ষিত, অশিক্ষিত, ধনী, গরিব সবাই ভীত হয়ে পড়ল। রাস্তাঘাটে, বাজার হাটে, এমনকি অফিস আদালতে, স্কুলের ক্লাসে আলোচনা হতে লাগলো কিভাবে ধ্বংসটা হবে, কবে, কখন ইত্যাদি। এর মধ্যে একটা আশার কথা শোনা গেল যে হয়তো সবাই মারা পড়বে না, শুধু যারা মহাপাপী তারা এই যাত্রা পরিত্রাণ পাবে না। আমি আর দাদা তখন একই ক্লাসে পড়ছি।
ক্লাসে মাস্টার মশাইকে সবাই মিলে ধরা হলো, স্যার চেতাবনীর দিন কি হবে? মাস্টার মশাই ছিলেন 1 নম্বরের ভীতু। তিনি বললেন, সর্বনাশ হবে, আকাশ অন্ধকার হয়ে যাবে, বাজ পড়বে মুহুর্মুহু, বিদ্যুৎ চমকাতে থাকবে, পৃথিবী ফেটে দোতলা বাড়ি সমান গরম জলের স্রোত উঠে সব কিছু ডুবিয়ে ভাসিয়ে দেবে। একেবারে মহাপ্রলয় যাকে বলে। শুনে আমরা ভয়ে জড়সড় হয়ে গেলাম। শুধু দাদা নির্বিকার। সন্ত্রস্ত মাস্টার মশাইকে স্তম্ভিত করে দিয়ে দাদা উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, তাহলে স্যার ওই চেতাবনীর দিন স্কুল ছুটি থাকবে কি? এরপরের গল্প দাদার ধাঁধা। শীতের গোড়ায় স্কুলের অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়ে গেলে এদিক ওদিক থেকে মাস্তুতো পিস্তুতো মামাতো ভাইয়েরা আমাদের কাছে বেড়াতে আসতো। এদের মধ্যে চঞ্চল ছিল আমার চেয়ে 1 বছরের বড় আর দাদার থেকে 1 বছরের ছোট। সে কলকাতার ছেলে, তার চালচলন ছিল একেবারে আলাদা। মফস্বল স্কুলের ছাত্র বলে সে আমাদের মানুষের মধ্যেই গণ্য করত না। আমরাও তাকে বেশ সমীহ করতাম। একবার সে এলো ধাঁধার জোলা ঘাড়ে করে। যখন তখন উল্টোপাল্টা প্রশ্ন, সেসব প্রশ্নের কত প্যাঁচ। কোন জিনিস যখন সাদা তখন নোংরা, আর যখন একদম কালো তখন ফর্সা? আমরা কি করে জানবো যে এই প্রশ্নের সোজা উত্তর হলো ব্ল্যাকবোর্ড? উত্তর পারিনি বলে সে মিটমিট করে হাসতো। তারপর অপমানজনকভাবে বলতো, কেন ব্ল্যাকবোর্ড দেখিসনি? তোদের বিন্দুবাসিনী বয়েজ হাই ইংলিশ স্কুলে বুঝি ব্ল্যাকবোর্ড নেই? আরেকদিন চঞ্চল একটা হেঁয়ালি করলো। দাদাকে জিজ্ঞেস করলো, বলতো কোন জিনিস স্থির হয়ে থাকে কিন্তু সব সময় চলে? দাদা কেন, আমাদের মধ্যে কেউই ভেবে উঠতে পারলাম না যে জিনিসটা হলো ঘড়ি। বারবার জব্দ হতে হতে শেষে দাদা একদিন খেপে গেল। চঞ্চলকে বলল, দেখ তোর সঙ্গে একটা ধাঁধার প্রতিযোগিতা করব। চঞ্চল বলল, কিরকম? দাদা বলল, তুই তো আমার থেকে সবই বেশি জানিস, তাই আমি যে প্রশ্ন করব তার উত্তর যদি তুই দিতে না পারিস, তুই আমাকে 8 আনা পয়সা দিবি। আর তোর প্রশ্নের উত্তর আমি যদি দিতে না পারি, আমি তো পারবই না, আমি তখন দেব 1 আনা। দাদা যে একবারও জিততে পারে এ কথা কল্পনা করতে না পেরে চতুর চঞ্চল রাজি হয়ে গেল এই প্রস্তাব। সে ধরে নিল প্রত্যেকবারই তার জিত হবে, দাদার হার হবে। সুতরাং 1 বা 8 আনায় কিছু যায় আসে না। দাদাই প্রথম প্রশ্ন করল, খুবই বিদঘুটে প্রশ্ন। বলতো কোন জিনিসের 2টো মাথা, 4টে লেজ, রাতে জাগে দিনে ঘুমায়, পেটের কাছে হলদে রঙের ছোপ আছে, খিদে পেলে গান গায়? অনেক ভেবে চিনতে চঞ্চল পরাজয় স্বীকার করল, বলল, জানি না। সঙ্গে সঙ্গে দাদা ধরল, দে 8 আনা দে। অত্যন্ত দুঃখের সঙ্গে 8 আনা পয়সা দিয়ে চঞ্চল বলল, এবার তুই বল জিনিসটা কি? দাদা অম্লান বদনে বলল, আমিও জানি না। তারপর 1 আনা পয়সা চঞ্চলকে দিয়ে বলল, এই নে, আমিও হারলাম। এর পরের গল্প ফুটবল। প্রত্যেক বছর গরমের ছুটির সময় আমরা ভাইয়েরা মামার বাড়ি যেতাম। সেখানে অঢেল ছিল আম কাঁঠালের গাছ, ফলও হতো প্রচুর। আম কাঁঠাল শুধু নয়, ছিল জামরুল, দিশি খেজুর আর সুগন্ধ গোলাপ জাম। সবচেয়ে প্রথমে পাকতো লিচু। সেই সময় আমরা মামার বাড়ি গিয়ে পৌঁছতাম আর ফিরতাম বর্ষার শুরুতে, কালো জামের মরশুম যখন পুরো দমে চলছে। এই ফলের সময়টা আবার ছিল ফুটবলেরও সময়। আমরা মামার বাড়ির মাঠে কাঁচা বাতাবি লেবু দিয়ে ঘন্টার পর ঘন্টা ফুটবল খেলতাম। দাদা মোটামুটি ভালো প্লেয়ার ছিল, স্কুলে ক্লাস টিমে খেলতো। আমাদের মামাতো ভাই বোনেরা এবং মামার বাড়ির আশেপাশের অন্য ছেলে মেয়েরাও আমাদের সঙ্গে জুটে ওই বাতাবি লেবুর ফুটবল খেলত। সেবার গরমের ছুটির পরে আমরা যখন শহরে ফিরলাম, আমাদের সঙ্গে কয়েকজন মামাতো ভাই বোন আমাদের বাড়িতে বেড়াতে এলো। গরমের ছুটি শেষ হওয়া মাত্র স্কুল খুলতেই শুরু হলো বিভিন্ন ক্লাসের মধ্যে ফুটবল প্রতিযোগিতা। দাদা তখন ক্লাস 7-এ পড়ে, 7-এর টিমের রাইট আউটে খেলে। আমি কোনো চান্স পাই না। সে যা হোক,
সেদিন ক্লাস 7-এর সঙ্গে ক্লাস 8-এর খেলা। শক্ত টিম 8-এর। দাদা খেলছে যথারীতি সেই রাইট আউটে। আমি, বিজন এবং আমাদের মামাতো ভাই বোনেরা সবাই সে খেলা দেখছি লাইনের পাশে দাঁড়িয়ে। খেলা ড্র চলছে। হঠাৎ দাদা সম্পূর্ণ অফসাইড থেকে একটা বল ধরলেন। গেম মাস্টার খগেনবাবু রেফারি ছিলেন, তিনি অফসাইডের হুইসেল দিলেন। কিন্তু দাদা থামল না, সরাসরি এক কিকে গোলে বল ঢুকিয়ে দিল। এইরকম পরপর 4 বার দাদা অফসাইড থেকে খগেনবাবুর বাঁশি অগ্রাহ্য করে 4 বার গোলে বল পাঠালেন। 4 বারের মাথায় খগেনবাবু দাদাকে ধরলেন। তুমি অফসাইড কাকে বলে জানো না? দাদা চুপ করে থেকে বলল, জানি স্যার। রেফারির বাঁশি বাজলে খেলা থামাতে হয়, তুমি জানো না? খগেনবাবু আবার প্রশ্ন করলেন। দাদা আবার বলল, জানি স্যার। খগেনবাবু তখন বললেন, তবে? একটু চালাকের মতো হেসে দাদা বলল, আমার মামা তো ভাই বোনেরা মাঠের পাশে খেলা দেখতে এসেছে, এরা অফসাইড টফসাইড কিছু বোঝে না। ওদের বলেছিলাম 4টে গোল দেব, তাই ওদের দেখিয়ে দেখিয়ে 4টে গোল দিলাম। দেখলেন তো ওরা কেমন হাততালি দিল। এরপরের গল্প জবা গাছ। ওরকম অত বড় জবা ফুলের গাছ আর জীবনে দেখলাম না। আমাদের বাড়ির বাইরের বারান্দায় সিঁড়ির এক পাশে 2টো গন্ধরাজ ফুলের গাছের মধ্যে ছিল সেই বিরাট জবা গাছটা, প্রায় একটা কলমের আম গাছের মতো বড়। ফুল গাছ নিচু হয়, মানুষের হাতের নাগালে থাকে, তাই কোনো পাখি তাতে বাসা বাঁধতে চায় না। কিন্তু আমাদের জবা ফুলের গাছটায় এত ফুল, পাতা, ডালপালা ছড়ানো ছিটানো ছিল যে শুধু টুনটুনির মতো সরল পাখিই নয়, শালিকের মতো চালাক পাখিও নিশ্চিন্ত মনে বাসা বাঁধত। লম্বা এবং পাতা ভরা গাছটাকে বেশ নিরাপদ বলে জেনে গিয়েছিল পাখিরা। প্রতিদিন সারা বছর ধরে রাশি রাশি ফুল ফুটতো ওই গাছে। দিশি লাল জবা, ঘন সবুজ পাতার মধ্যে উজ্জ্বল লাল রঙের বড় ফুলগুলি ঝলমল করত সমস্ত দিন। কিন্তু গাছটার উপরে রাগ করে একবার আমি আর দাদা কুড়ুল দিয়ে কাটতে গিয়েছিলাম। তখন আমরা বেশ ছোট, 1ম ভাগ 2য় ভাগের বয়সে আছি, তাই আমাদের ক্ষমতা হয়নি কুড়ুল দিয়ে কুপিয়ে গাছটা কাটার। সেই জন্য গাছটা রক্ষা পেয়ে গিয়েছিল। বাইরের বারান্দায় একটা বড় তক্তপোষে বসে প্রতিদিন বিকেল বেলায় আমি আর দাদা এক মারকুটে মাস্টারমশাইয়ের কাছে পড়তাম। কারণে অকারণে মাস্টারমশাই ওই জবা গাছ থেকে ডাল ভেঙে এনে সপাসপ মারতেন, তাই গাছটার উপর আমাদের ভারী রাগ। সে যা হোক, মাস্টারমশাই প্রায় প্রত্যেক দিনই বলতেন তার খুব মাথা ধরেছে। আমাদের ছাইভস্য পড়াতেন, ডাল ভেঙে মারতেন, আর ফাঁকে ফাঁকে উফ উফ করে নিজের মাথা টিপতেন। এই সময় একদিন একটা ঘটনা ঘটল। একদিন বিকেলে দাদা ঠাকুমাকে গিয়ে বলেছে, আজ পড়বো না, খুব পেট ব্যথা করছে। ঠাকুমা বলল, ও কিছু নয়, তোমার পেট খালি, তোমার পেটে কিছু নেই, তাই ব্যথা করছে, কিছু খেয়ে নাও। এরপরেই মাস্টারমশাই এসেছেন, এসে যথারীতি মাথা ব্যথায় কাতরাচ্ছেন। দাদা দুম করে মাস্টারমশাইকে বলল, আপনার মাথা ব্যথা কেন আমি জানি। তিনি গম্ভীরভাবে বললেন, কেন? দাদা বলল, আপনার মাথা একদম খালি, আপনার মাথায় কিচ্ছু নেই, তাই ব্যথা করছে। মাস্টারমশাই সচকিত হয়ে বললেন, কে কথা বলেছে? দাদা বলল, ঠাকুমা এইমাত্র বলল। মাস্টারমশাই সেই যে গেলেন আর এলেন না। আমাদেরও আর জবা গাছ কেটে ফেলার দরকার পড়েনি। এরপরের কাহিনী ম্যালেরিয়া। কি ভীষণ ম্যালেরিয়া জ্বর হতো সে সময়। গ্রামের পর গ্রাম, শহরের পর শহর, মানুষ শীতে গরমে সারাদিন লেপ মুড়ি দিয়ে ঠকঠক করে কাঁপত। আর সে কি কাঁপুনি, এখনো ভাবলে শিহরণ হয়। সেবার এমন ম্যালেরিয়া হলো আমাদের বাড়িতে যে বাড়ি শুদ্ধ সবাই, কাজের লোক, মুহুরি বাবুরা পর্যন্ত বিছানায় শুয়ে কাঁপতে লাগলেন। সেবা পথ্য দেখাশোনা করার কোনো লোক নেই। যার একটু জ্বর কমে বা ছেড়ে যায়, সে উঠে অন্যদের দেখে। অবশেষে 10 মাইল দূরে গ্রামে আমাদের মামার বাড়িতে ঘোড়ার গাড়ি পাঠিয়ে ছোট দিদিমাকে নিয়ে আসা হলো আমাদের দেখাশোনা করার জন্য। কিন্তু তিনি আর কি দেখবেন, তিনি নিজেই জ্বরে কাঁপতে কাঁপতে ঘোড়ার গাড়ি থেকে নামলেন। সে যা হোক,
জ্বর হলে স্কুলে যেতে হতো না, এই এক বড় সান্ত্বনা ছিল। কিন্তু ম্যালেরিয়া ব্যাপারটা যত খারাপই হোক, তার চেয়েও অনেক বেশি খারাপ ছিল ম্যালেরিয়ার ওষুধ কুইনিন। পৃথিবীতে যেখানে যত রকম কুৎসিত তেঁতো জিনিস আছে, তার মধ্যে সবচেয়ে খারাপ হলো ওই ছোট গোল সাদা বড়ির কুইনিন। আজ এত বছর পরেও সে তেতো স্বাদ মনে পড়লে জিভ জড়িয়ে যায়। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো, শুধু জ্বর হলে অসুখ সারানোর জন্য নয়, যাতে জ্বর না হয় সেজন্য ভালো হয়ে গেলেও আমাদের নিয়মিত জোর করে কুইনিন গেলানো হতো। তবে মাঝে মাঝেই বাজারে কুইনিনের আকাল হতো, পাওয়া যেত না। আমরা ভাইয়েরা মহা আনন্দে থাকতাম। আমি আর বিজন কখনো কখনো জোর জবরদস্তিতে কুইনিন খেতে বাধ্য হতাম, কিন্তু দাদাকে কুইনিন খাওয়ানো ছিল অসম্ভব ব্যাপার। একটা ঘটনা মনে আছে, আমাদের বুড়ো মুহুরী বাবুর খুব বাধ্য ছিল দাদা। তার উপর দায়িত্ব পড়ে দাদাকে ওষুধ খাওয়ানোর। দাদা কিছুতেই খাবে না। অবশেষে মুহুরী বাবু বললেন, পুরোটা না খেলে অন্তত আধখানা খাও। দাদা বলল, খেতে পারি, কিন্তু বাকি আধখানা আপনাকে খেতে হবে কিন্তু। মুহুরী বাবু অগত্যা তাতেই রাজি। সুপুরি কাটা জাঁতি দিয়ে কুইনিন 2 টুকরো করা হলো। তখনও দাদা খাবে না, বলল, আপনি আগে খান। তিনি তাই করলেন। আধখানা বড়ি খেয়ে বাকি আধখানা দাদাকে এগিয়ে দিলেন। দাদা তখন সেটাকে একটু দেখে ফেরত দিয়ে বলল, এটা আমার নয়, আমার ভাগের আধখানা আপনি খেয়ে ফেলেছেন, এটা আপনার আধখানা। আজকে শেষ গল্প, সাইকেল। আমার দাদা যে ক্লাস 7 থেকে 8-এ ওঠার পরীক্ষায় পাশ করতে পারেনি, তার জন্য সম্পূর্ণ দায়ী ছিল আমার ছোট কাকা। ব্যাপারটা খুবই দুঃখের। ক্লাস 7-এর হাফ ইয়ারলি পরীক্ষাতে অন্য সব বিষয়ে মানে পাশ হয়ে গেলেও দাদা কিন্তু অঙ্কে উতরোতে পারল না। অঙ্ক পরীক্ষায় পেল মাত্র 17। দাদার রেজাল্ট দেখে বাড়ির সবাই খুব খাপ্পা এবং হতাশ হয়ে পড়ল। শুধু ছোট কাকা বললেন, এতে তো চেঁচামেচির কি আছে? আমি তো ক্লাস 6 না 7-এ ইংরেজিতে পেয়েছিলাম মাত্র 15। পরে কি আমি BA-MA পাশ করিনি? এখন কি আমি গড়গড় করে ইংরেজি বলতে লিখতে পারি না? আমি কি সাহেব কোম্পানিতে চাকরি করছি না? দাদার দিকে ছোট কাকার চিরদিনই একটু বেশি টান ছিল, কিন্তু এবার তিনি তার সদ্যপ্রাপ্ত সাহেব কোম্পানি চাকরির দৌলতেই বোধহয় একটু বেশি বাড়াবাড়ি করে ফেললেন। তিনি দাদাকে কবুল করলেন যে সে যদি বার্ষিক পরীক্ষায় অঙ্কে কোনো রকম ভাবে মোটামুটিও পাশ করতে পারে, তবে একটা ঝকঝকে নতুন সাইকেল উপহার পাবে। শুনে আমাদের খুব রাগ আর হিংসে হলো। আমরা যারা সমস্ত বিষয়ে ভালোভাবে পাশ হয়েছি, আমাদের ছোট কাকা 2 টাকাও উপহার দিলেন না, অথচ দাদার জন্য নতুন সাইকেল। শেষ পর্যন্ত কিন্তু দাদার ভাগ্যে সাইকেলটা জোটেনি। ছোট কাকার দিক থেকে অবশ্য কোনো ত্রুটি হয়নি, দাদা নিজেই দায়ী ছিল ব্যাপারটার জন্য। সেবার অ্যানুয়ালে অঙ্ক পরীক্ষায় দাদা আরো খারাপ করলো, পেল মোটমাট 10। বড়দিনের ছুটিতে ছোট কাকা বাড়িতে এসে দাদাকে ধরলেন। তোকে এত করে বলে গেলাম অঙ্কটায় পাশ কর, তাহলে একটা সাইকেল কিনে দেব, তাও ফেল হলি? দাদা গম্ভীর হয়ে বলল, ওই জন্যই তো ফেল হলাম। উত্তর শুনে কাকা অবাক, জিজ্ঞেস করলেন, তার মানে? দাদা আরো গম্ভীর হয়ে জবাব দিল, ওই সাইকেল চালা শিখতে গিয়েই গত কয়েক মাস মোটেই অঙ্ক কষা হলো না, আর শেষ পর্যন্ত সেই জন্যই আমি ফেল হলাম। নিকুচি করেছে তোমার সাইকেলের। লেখকের এই বইটির মধ্যে দেশভাগের ফলে নিজেদের 7 পুরুষের ভিটে, নিজেদের শহর, নদী আর পরিচিত পরিমণ্ডল ছেড়ে আসার যন্ত্রণা যেমন আছে, তেমনি আছে মানসিক ভারসাম্যহীন দাদাকে অকালে হারিয়ে ফেলার ব্যথা। যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে পরে আবার কখনো এই দাদার গল্প শোনাবো। আর লাইক ও শেয়ার করে আমাদের পাশে থাকবার অনুরোধও করব। ভালো থাকবেন সবাই। নমস্কার।